আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সিটিজেন্স ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মাসুম। আপনাকে স্বাগত 21 বিজনেস। ধন্যবাদ আপনাকেও। মাসুম ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই, অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশের পর ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র পুরোপুরি উঠে এসেছে। এর মধ্যে গত 15 বছরে $15 বিলিয়ন ব্যাংকিং সিস্টেম থেকে লুটপাট হয়েছে। এই লুটপাটের পর কি ব্যাংকিং খাত স্বাভাবিক অবস্থায় রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। তো শ্বেতপত্রে যে হোয়াইট পেপার যেটা পাবলিশড হয়েছে দু একদিন আগেই, এটাতে কিন্তু আমাদের ওভারঅল প্রবলেমসগুলোকে বিভিন্ন সেক্টর ওয়াইজ সামগ্রিক প্রবলেমসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সারফেস তুলে ধরা হয়েছে। তো এর মধ্যে আমরা জানি যে লুটপাট যেটাকে বলে প্ল্যান্ডারিং করা হয়েছে দেশ থেকে, বা আমরা বলি যে লন্ডারিং হয়ে গেছে, পাচার হয়ে গেছে। পাচার এমন একটা জিনিস যেটা ইকোনমির রক্ত ক্ষরণ হওয়া, মানে এই পাচার করার টাকা তো আর দেশের মেইন স্ট্রিম অফ দ্য ইকোনমিতে থাকে না, এটা আউট অফ দ্য কান্ট্রি চলে যাচ্ছে। তো ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন যে 15 বছরে প্রায় 15 বিলিয়ন টাকার পাচার হয়ে গেছে। এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড কেন হলো, এই যে বা দেশের যে তখনও সেন্ট্রাল ব্যাংকও ছিল, রেগুলেটরি বডিজও ছিল, বা তারা তাদের রোলটা ঠিকমতো পালন করেনি। কিসের অভাব ছিল? মেইন অভাব ছিল কি, এখানে আমি বলবো এটা একটা ক্লেপ্টোক্রেটিক রুল যেটাকে বলা হয়, মানে চৌর্যবৃত্তি করা। যেহেতু কেন তখন কি রেগুলেটরি বডি ছিল না, তখন কি অডিট ইন্সপেকশন হতো না, কিন্তু অনেক জিনিসই তারা হাইলাইট করা হতো না, এবং বরঞ্চ প্যাট্রোনাইজেশন করা হতো। নাহলে এইভাবে যাওয়া মেশিনারি প্যাট্রোনাইজেশন ছিল বলেই আমরা বলছি যে ব্যাংকিং সেক্টর থেকে বিগত 15 বছর $15 বিলিয়ন। এক্ষেত্রে একটি উদাহরণ দেই মাসুম ভাই। 4,000 কোটি টাকার জামানত রেখে 73,000 কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ, এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের যদি এই পুরো লোনটি নন পারফর্মিং হয়ে যায়, তাহলে সেটা হবে মূল ব্যাংকের নন পারফর্মিং লোনের শতাংশ বেড়ে যাবে 50%-এর উপরে। তাহলে একটি ব্যাংকই 50%-এর উপরে নন পারফর্মিং লোন হলে টিকতে পারে কিনা? না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, টিকতেই পারে না। বিকজ আপনার তো তখন আপনাদের ক্যাপিটালটা ইরোশন হয়ে যাওয়ার কথা, 100% ইরোশন হবে। বিকজ তার প্রভিশন তো অত টাকা কীভাবে সে করবে, আর প্রভিশন গ্যাপ হলে সেটাকে ইম্প্যাক্টেড করে ক্যাপিটাল। সো ওয়ান্স ক্যাপিটাল ইরোডেড, তার ব্যাংকের অস্তিত্ব নিয়ে তার প্রশ্ন। তারপরে যেহেতু আমাদের দেশে অন্য বাইরে হলে তো ব্যাংকগুলি টিকতে হয় না, আইসিবি ইসলামী ব্যাংক স্টিল তারা আছে, স্টিল তারা কন্টিনিউ করতে। এরকম ব্যাংক তো ন্যাচারাল ডেথ হয়ে যাওয়া উচিত যদি আমি প্যারামিটার্সগুলো দিয়ে ওদেরকে মেজার্স করি। নো কোয়েশ্চেন ডাজ রাইজ ফর দেম টু এক্সিস্ট এনিমোর ইন দ্য কান্ট্রিজ ব্যাংকিং অফ ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ। কিন্তু তারপরে টিকে আছে। এই টিকে থাকা মানে কি, তখন ওভাবে টিকে রাখা হয়েছে। আপনারা জানেন যে ক্লাসিফিকেশনের যে প্যারামিটার্সগুলো বিভিন্ন সময় অনেক নমনীয় করে ফেলা হয়েছে। ইলেকশন আসলে 2% দিয়ে বা 10 কিছু দিয়ে এটাকে আপনি রিস্কেজুলিং করে ফেলতে পারছিলেন। এইগুলি তো ওদেরকে মানে যারা এই টাকা প্ল্যান্ডারিং এর একটা মানে তাদেরকে সুযোগ দিয়েছে, প্যাম্পারিং করেছে তাদেরকে। এটা তো ওভার দ্য ইয়ার্স হয়ে আসছে। কথা বলতে এটা তো এন্ড রেজাল্ট অ্যাকুমুলেটেড একটা লসের পর্যায়ে আমরা দেখছি এখন। এটা আসলে খুব কি বলবো, খুব মানে সিরিয়াস একটা সিচুয়েশন আমরা ফেস করছি এখন ওভারঅল। আর ব্যাংকিং সেক্টর এখন যে রিফর্মেটিভ মেজার্সগুলি নেওয়া হবে, আমরা জানি যে এনপিএলটাই কিন্তু ব্যাংকের কি করে, এটা ক্রসিভ ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করে অনেকে আবার ব্যাড লোন বলে থাকে। এনপিএল মানে নন পারফর্মিং লোন। এখন আমি যদি হিসাব করি, স্ট্রেস লোন একটা জিনিস আছে, সেটা বলি স্ট্রেস লোন আছে কত, আমরা বলি 6 ট্রিলিয়ন টাকা। স্ট্রেস মানে 6 লক্ষ পুরো ব্যাংকিং সেক্টরে এর মধ্যে 6 লাখ কোটি টাকা। এর মধ্যে আপনি যদি এসএমএ ধরেন, এর মধ্যে আপনার কিছু রিটার্ন অফ লোন আছে, এর মধ্যে আবার কোর্ট থেকে আপনি স্টে অর্ডার বা মামলা মোকদ্দমাধীন আছে। এগুলো যদি ধরি তো ইটস এ বিগ চাঙ্ক। ওগুলো কিন্তু একটা থ্রেটে আছে, বর্তমানে থ্রেটে আছে। এগুলো যে কোনো সময় যে ক্লাসিফাইড হয়ে যাবে যদি আমরা ওইভাবে প্যারামিটারস অ্যাপ্লাই করি আর কি। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে বর্তমানে তো আমরা দেখেছি, এক তো হচ্ছে লুটপাট হয়েছে $15 বিলিয়ন, আবার আপনি বলছেন 6 লাখ কোটি টাকা পুরো ব্যাংকিং সেক্টর থেকে এখনো রিস্কের মধ্যে রয়েছে, স্ট্রেসে আছে। এইসব টাকাকে পুনরুদ্ধারের জন্য অথবা ঠেকানোর জন্য, এই রিস্কটা ঠেকানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন যেটা আছে যে এই সমস্যা কিন্তু কোন কুইক ফিক্স সলিউশন নাই, এখন ওভারনাইট যে কিছু হবে তাও না। সব কথা হলো যে আমাদেরকে কোন জায়গায় ঘাটতি আছে, গভর্নেন্সের ঘাটতি আছে। প্রিডেটরি লেন্ডিং যারা প্রমোট করতো এবং
আপনারা জানেন ইভেন শেয়ার হোল্ডিং স্ট্রাকচারের মধ্যে অনেক লেয়ারিং টেয়ারিং করে, ওনারাই ছিল বিভিন্নভাবে যাতে আইনগতভাবে তাদেরকে ধরে না যায়। সেদিন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার আসে, আপনারা জানেন যে শেয়ার হোল্ডিং স্ট্রাকচারকে তারা একটু সার্ফেসে আনার জন্য, যে অনেক সময় দেখা যায় নমিনেটেড ডাইরেক্টর বানানো হয়, এটা বানানো হয়, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও বসায় বাংলাদেশ ব্যাংক। ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো একটা সিগনিফিকেন্ট রোল আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রোলটাও কিন্তু তারা ঠিকমতো পরিপালন করতে পারেনি। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ইসলামী ব্যাংকে তো অবজারভার ছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু তারা তাদের রোলটাকে পালন করতে পারেনি। তাদের চোখের সামনে দিয়ে অনেক ঘটনা ঘটে গেছে তখন। তো এগুলি তো আমরা অস্বীকার করার উপায় নেই। কেন পালন করতে পারেন? পালন করেন রাজনৈতিক প্রভাবের জন্য। অবশ্যই রাজনীতি। এই জন্য তো বলি যে ক্লেপ্টোক্রেটিক যে রিজিম ছিল তারা এইগুলি প্রমোট করেছে, আনডাউটেডলি সো। দিস দ্য সত্য কথা তো এটা, নাহলে তো আজকে এই অবস্থা হইতে পারে না আমাদের। জি, আমরা অবশ্যই আরো কথা বলবো। আমরা এতক্ষণ কথা বলেছি পরিস্থিতি নিয়ে, আমরা বিরতির পর কথা বলবো সমাধান নিয়ে। আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম সিটিজেন্স ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মাসুমের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনাকে আবার স্বাগত 21 বিজনেসে। আপনার কাছে এখন আমি প্রশ্নটি করতে যাচ্ছি ক্লাসিফিকেশন নিয়ে। আপনি জানেন যে রিসেন্টলি ক্লাসিফিকেশন নিয়ে একটি মাস্টার সার্কুলার এসছে। সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে এটা খুবই স্ট্রিনজেন্ট হয়ে গেছে। আপনি কি মনে করেন? আসলে কি আমাদের এনপিএলসটা তো আমরা জানি এটা কোরেসিভ ইম্প্যাক্ট, এবং একটা ব্যাংকে একটা ইমপ্লোশনের জন্য ফেলিয়ে দেওয়ার জন্য এনপিএলটাই যথেষ্ট, নন পারফর্মিং লোন। যেটার আমি এর আগেও বললাম যে আপনি যদি প্রভিশনটা কিন্তু একটা ব্যাংকের ব্যালেন্স শিটটাকে রিং ফেন্সিং করে। প্রভিশন খারাপ জিনিস না, কিন্তু আপনি যদি প্রভিশন রাখবেন আপনার ব্যাংকের ব্যালেন্স শিটটাকে স্ট্রেংথেন করে, মানে ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনি এটাকে আপনার কুশন হিসাবে কাজ করে। ইট অ্যাক্টস অলসো কুশন ফর দ্য ক্যাপিটাল। যখন প্রভিশন যখন ক্লাসিফাইড হয়ে যায়, তখন কিন্তু ব্যাংকগুলোর সেই অ্যাফোর্ডেবিলিটি থাকে না যে আপনার রিকোয়ার্ড প্রভিশন রাখা। অ্যাজ রেজাল্ট অফ দিস ক্যাপিটাল গেটস ইরোডেড এবং ব্যাংকগুলো পড়ে যায়। যদি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যদি আদারওয়াইজ সরকারি ব্যাংকগুলো তাদের ক্যাপিটাল নেই বললেই চলে, কিন্তু গভর্নমেন্ট সোভারিন গ্যারেন্টি, সেই জন্য কেন তাদের দুইটা রেটিং করা হয় আপনি জানেন। এটা হলো দেশ কান্ট্রি রেটিং, এটা হলো ব্যাংকের ব্যাংকের নিজস্ব অবস্থা, ইন্ডিভিজুয়াল ব্যাংক সরকারি ব্যাংকে করা হয়। তো সুতরাং এনপিএলসটাকে যে কোনোভাবে রেস্ট্রেইন করাই তো খুব জরুরি ব্যাপার। আসলে এখন যে সার্কুলারটা দিয়েছে, এই সার্কুলার আনডাউটেডলি প্রেজোর দিই, যেমন স্ট্যান্ডার্ড লোনটাকেও দুটা ভাগ করা আছে 1-2 করে। অর্থাৎ এটাকে যে আমি যে স্ট্যান্ডার্ড থাকলে যে আমি কমফোর্ট জোনে থাকবো, নট নেসেসারি লাইক দ্যাট। আমার যেটা লোন আছে সেটা কতখানি পসিবিলিটি আছে টু বি ডিফল্টেড, সে ব্যাপারেও সচেতনতা সৃষ্টি করেছে কিন্তু সার্কুলারে, স্ট্রিনজেন্ট করা হয়েছে। কিন্তু আমার কথা অন্যটা, কথা হলো আমরা তো আবার গ্র্যাজুয়েশনের দিকেও যাচ্ছি, এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি। সেটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আপনারা জানেন কি ক্ষেত্রে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যেটা আমাদের অনেক অ্যাডভান্টেজেস প্রিভিলেজেস পাইতাম, যেটা ধরেন আমাদের এইডস বা ডোনেশনে পাইতাম, তাছাড়া আপনার ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেসের ব্যাপারটা ছিল, তা আরেকটু চ্যালেঞ্জিং। সুতরাং আমরা কি যদি আমরা 3 বছর আরও সময় পাবো, 3 বছর সময় পাবো আমরা কিন্তু ওইভাবে প্রিপেয়ার্ড না। আচ্ছা, এই যে জিনিসগুলো এখন এই বিগত সরকার আমার যে দুর্বৃত্তায়ন হয়ে গেছে, যে অবস্থায় আমরা আছি, আমরা কতখানি প্রিপেয়ার্ড এখন কোশ্চেন হলো। তারপর আমরা কিন্তু যাতে মিডল ইনকাম ট্র্যাপে পড়ে না যায়, সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। কেন অনেকে আছে ট্র্যাপে পড়ে আছে, আর ফার্দার কিভাবে ট্র্যাপে পড়তে পারে এখন কোথাও আমাকে আগে প্রিপারেশনটা নিতে হবে। যেমন আপনি বললেন যে আমাদের যে প্যারামিটারসগুলি স্ট্রিনজেন্ট করে, যেটা আমরা দেখতেছি, এটা ভালো দিক আনডাউটে। কিন্তু এগুলি যদি আমরা অ্যাপ্লাই করি আগামী বছর থেকে বা এপ্রিল থেকে মার্চ থেকে নেক্সট ইয়ার থেকে এটা কার্যকরী হবে, তাহলে ব্যাংকের অবস্থাটা কোন জায়গায় যাবে যদি আমরা সিনারিও টেস্ট করি, তাহলে অবস্থা কিন্তু আরো। এবং এটি কি এই মুহূর্তে জন্য প্রযোজ্য না? আমি যেটা বলছি যে আমরা তো আমাদের প্রবলেমসগুলোকে আন্ডার দ্য কার্পেট না রেখে সার্ভিসে নিয়ে আসা, এটা কিন্তু দরকার ছিল। কিন্তু রিফর্মেটিভ মেজার্স বা কোনো রকমের ট্রিটমেন্ট দিতে গেলে, যেমন একটা রুগীকে পুরো ডায়াগনোসিস করা যায়, হয়তো আমাদের শ্বেতপত্র কিন্তু সে ডায়াগনোসিসটা করে ফেলছে।
আসলে যারা ছিলেন ওনারা আসলে ডিজার্ভ ডিউ অ্যাপ্রিসিয়েশন, যে তারা সুন্দরভাবে সবকিছু উপস্থাপনা করেছে এবং উই আর গেটিং ক্রিটিক্যাল ইনসাইট পাচ্ছি যে কোথায় কিভাবে আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই, কারণ ওয়ান সাইজ ফিটস অল এটা তো হবে না। কোন সেক্টরে কোথায় কি রোগ আছে সেটাকে আমরা ডায়াগনোসিস করার একটা কিন্তু বেসলাইন পেয়ে গেছে। এখন ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা কি একেবারে স্ট্রেস নেব না স্প্রেড আউট করবো পেইনটাকে, সেটা করতে হবে। আপনারা জানেন যে মুডিজ এখন প্রসঙ্গ করে এসে পারে। জি জি, মুডিজ রেটিং নিয়ে আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের এখন যে রেটিং, কান্ট্রি ওয়াইজ যে রেটিং, সেটা একটু অবমূল্যায়ন হচ্ছে। ব্যাংকিং সেক্টর যখন ব্যাংকিং সেক্টর যদি ওভার স্ট্রেস হয়ে যায়, ব্যাংকিং সেক্টর যদি এইরকম একটা প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু ওভারঅল কান্ট্রি রেটিং উপরে আপনার ইম্প্যাক্ট পড়বে। এটাকে আপনি ইগনোর করতেই পারেন না, এবং ভালো ব্যাংকগুলো তারা ডাউনগ্রেড করে ফেলবে। তো আমার কথা হলো মুডিজ যেটা করেছে একটু আমরা উই টু ডিফার, কেননা এই যে আমরা তো এখন সব রিমিডিয়াল মেজার্স নিয়ে কাজ করছি, আগের মতো আর দুর্বৃত্তায়ন চলবে না। সেই লুপহোলসগুলো কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বন্ধ করার জন্য যত মানে প্রেজওয়ার্দি মেজার্স নিচ্ছে, আমরা তার ডাইয়ার চেষ্টাও করছি। আমরা কিন্তু ওভারনাইট কিছু একটা হয়ে যাবে তাও কিন্তু ঠিক না চিন্তা করা। বাট এই যে দেশটা যে বেঁচে গেল, এই যে আমরা যে সমস্ত লুপহোলসগুলি পেলাম এগুলিকে প্লাগিং করব, তো এই জন্য মুদিজ বলা উচিত ছিল যে মুদিজ যদি আমরা আগের স্থানে থাকতাম হয়তো মুদিজ আমাদেরকে ওয়ান নচ কমাইতো। আমরা তো আগেও কিন্তু এত কিছু হয়ে গেল, আমাদের অবস্থান ছিল স্টেবল। এখন দেখা গেছে এটা আনস্টেবল। এর ফলে কী হলো, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস সব কিছু কিন্তু একটা নেগেটিভ টেরিটরি চলে যাবে। সুতরাং আমার মনে হয় যে মুদিজকে এগুলো মানে এক্সপার্টি তারা না দেওয়ার আগে, রেটিংয়ের ডিক্লারেশন দেওয়ার আগে আমাদের সরকার জীবনে মেশিনারি বা গভর্নমেন্ট আছে বা ওদের সঙ্গে বোঝা উচিত বসে যে ওরা তো রিমিডিয়াল মেজার্স নিচ্ছে, সুতরাং চিত্র তো এরকম থাকবে না। জি জি, আমরা এবং এই চিত্র একটা পরিবর্তন আসবে আশা করি যদি এগুলিকে ইমপ্লিমেন্টেশন করা যায় যথাবিহিতভাবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট কত সময়ের মধ্যে এটা করতে পারবে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। আমরা জানি যে এমনি যেটা বুঝি সচেতন নাগরিক হিসাবে যে কোনো রিফর্মটাকে কার্যকরী করার জন্য একটা কমিটমেন্ট দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার আছে, সেই আর কি। তখন সেটাই আগে সময় বলে দেবে যে আমরা কোন পথে আগাচ্ছি। তবে আমরা আশাবাদী যে না, আমাদের এরকম চিত্র থাকবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ওভারনাইট আমাদের ওভার স্ট্রেস না করে আমাকে এগুলিকে একটু মানে স্প্রেড আউট করতে পারি কিনা ওভার এ পিরিয়ড অফ টাইম, যাতে আমাদের রেটিংটা ঠিক থাকে। আর মুদিজদের উচিত ছিল আমাদের এই জিনিসগুলো সবার সাথে আমরা যে আইডেন্টিফাই করছি, আমরা যে ভালোর দিকে যাচ্ছি ওটাকে তারা অ্যাকাউন্ট ফর করে আমাদের আউটলুকটাকে স্টেবল করে দিতে পারে। জি মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য, এবং আপনি যেটা মুডিজ রেটিং নিয়ে যে মতামতটা বললেন এবং ক্লাসিফিকেশন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার নিয়ে যে কথাটি বললেন, আশা করি কর্তৃপক্ষ এটা শুনে যথাযথ যদি কোনো পদক্ষেপ নেওয়া দরকার সেটি নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো, আপনাকেও ধন্যবাদ।